থাকে এবং যেগুলোর বেসিসে কন্ডাকশন প্রপার্টির ভিত্তিতে যে মেটেরিয়ালকে ভাগ করা হয়, ক্লাসিফাইড করা হয়, সেগুলো কি কি? সুরজিৎ? মনে নেই। সুরজিৎ শুনতে পাচ্ছিস? সুরজিৎ বল। কন্ডাকশন প্রপার্টির উপর ভিত্তি করে আমরা কত ভাবে ভাগ করতে পারি? বেসিক আইডিয়া তো থাকবে রে বাবা, এগুলো তো ফার্স্ট ইয়ারের জিনিস না। এগুলো কি প্রতি কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তবে এই জিনিস, হ্যাঁ ম্যাম বলি গোল্ড সিলভার এগুলোই তো ম্যাম। মর্নিং আমি উদাহরণ চাইছি না, আমি বলতে চাইছি টাইপ গুলো কি কি। আমি যে ইনসুলেটর বললাম, ইনসুলেটর বিভিন্ন ভাবে, একটা প্রপার্টি হিসাবেও আমরা মেটেরিয়ালকে ভাগ করি, সেটা একটা হতে পারে, আর একটা ট্রান্সমিশন লাইনে যে ইনসুলেটর হয় সেটা একরকম। তো আমি তোদেরকে ভাগগুলো বলতে চাইছি, 3 ধরনের ভাগ হয়। সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। হ্যাঁ, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। কন্ডাক্টরটা কি ছিল? ধৃতি বল, যার মধ্যে দিয়ে কন্ডাক্টরটা কি ছিল? কন্ডাকশন যার মধ্যে দিয়ে সহজেই হ্যাঁ, সহজেই যার মধ্যে, হ্যাঁ সুরজিৎ বল। কন্ডাক্টরের এক্সাম্পল যেমন সিলভার, না, গোল্ড। এক্সাম্পল নয়, কন্ডাক্টরটা কি জিনিস? বহনকারক। হ্যাঁ, কি বহন? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইলেকট্রিসিটি ভালোভাবে যেসব মেটেরিয়াল গুলো কন্ডাকশন প্রপার্টি মানে কি, ইলেকট্রিসিটি ফ্লো করার যে ক্ষমতা, কতটা সে স্মুথলি ওই মেটেরিয়ালটার মধ্যে ফ্লো করতে পারবে, সেই প্রপার্টির উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। কন্ডাক্টর জিনিসটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে ইজিলি ফ্লো করতে পারবে ইলেকট্রিসিটি। তো সেটা তো আমরা জানি কোন কোনগুলোর মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। সোনা, রূপো, ওগুলোতে তো সব দিকে ভালো গুড কন্ডাক্টর ওগুলো। আর সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধভাবে পরিবাহী, কখনো সেটা ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর মানে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লোই করে না, করতেই পারে না। আর কন্ডাক্টরের প্রপার্টি মানে যার খুব মধ্যে ভালো নয় আর খুব খারাপ নয়। হ্যাঁ, মাঝামাঝি আর কি, ঠিক আছে। কখনো সেটা ইনসুলেটরের মতো কাজ করে, কখনো কন্ডাক্টরের মতো কাজ করে। তো ইনসুলেটরটা এবার আমরা করব। তো ইনসুলেটরের ব্যাপারটা ফার্স্ট ইয়ার আমরা করেছিলাম, একটা একটা ইয়ে ভাবে পড়েছিলাম, মানে এক ধরনের মেটেরিয়াল হিসাবে পড়েছিলাম। তো এবারে আমরা যেটা ইনসুলেটরটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের একটা কম্পোনেন্ট হিসাবে। তো ট্রান্সমিশন লাইনের আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইনসুলেটরকে দেখেছি। গতবারে বোধহয় আমাদের ছবি ড্রয়িং এ বোধহয় ছিল টুকটাক। তো আন্ডারগ্রাউন্ড ছিল তো ফার্স্ট ইয়ারে, এবারে তো ওভারহেড ট্রান্সমিশন লাইন রয়েছে। তো ট্রান্সমিশন লাইনটা তখনও একবার বলে দিয়েছিলাম, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। তো আমরা ওয়্যারিং অ্যাসেসরিজ বল বা ট্রান্সমিশন ইকুইপমেন্ট বল, সবকিছু জানার আগে এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট, ইনসুলেটরটা। তো ইনসুলেটরটা জানার আগে আমরা একটু রিমাইন্ড করে নিই যে ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। ট্রান্সমিশন লাইন বা ট্রান্সমিশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই কথাগুলো যে বলি এগুলোর মানেটা কি? ট্রান্সমিশনটাকে কি বলে বল? কি জিনিস, কোথা থেকে ট্রান্সমিশন কথাতে এসছে এবং কি জিনিসটা? ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন জিনিসগুলো কি? তোদের নিজেদের যতটুকু আইডিয়া হচ্ছে ততটুকুই বল। যেখান থেকে আর কি তৈরি হচ্ছে সেখান থেকে যে লাইনটা আসে আর কি। কি তৈরি হচ্ছে, কি আসে? কারেন্ট কারেন্ট হুম, যেখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে আর কি, সেখান থেকে যে লাইনটা আসে যে সেটা ট্রান্সমিশন লাইন বলে। বাকিরা বাকিরা একটুখানি ট্রাই কর, কি হতে পারে নিজের মতো করে। সুমন্ত, তুই চুপ করে আছিস কেন বল?
রাখিস না, নিজেদের যতটুকু আইডিয়া আছে ততটুকু বল। এটা তো তোদের মুখস্থ এভরি ক্লাস হচ্ছে, এটা পরীক্ষা তো নয়, নিজেদের আইডিয়া গুলো শেয়ার কর না। হুম, কিরে কোন জায়গায় ইলেকট্রিসিটি উৎপন্ন হয় বল? আগের দিন এটা হয়েছে, এনার্জি সোর্স নিয়ে আগের দিন করিয়েছি, তো সেখানে আমরা কি জেনেছিলাম? আগের দিন তো অনেকেই ছিল, তো কি বলেছিলাম? এনার্জি সোর্স, ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স অনেকগুলো ছিল, সেই এনার্জি সোর্স গুলো নিয়ে আমি বলেছিলাম। তো সেখানে আমরা কি বলেছিলাম, কি এনার্জি জেনারেটরের জন্য, জেনারেটের জন্য আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত কনভেনশনাল সোর্স, নন কনভেনশনাল যে সোর্স গুলোর কথা আমরা ভাবছি, চিন্তা ভাবনার মধ্যে রাখছি, সেগুলোকে ডেভেলপ করছি, সেগুলো কিসের জন্য? আগের দিন সুমন্ত ধৃতি দুজনেই ছিলি, তোরা বল। হুম, মানে কি বলতে হবে ম্যাম? কি বলতে হবে বলতে আমি বলতে চাইছি যে যে তুই ট্রান্সমিশনের কথাটা যে বলছিস, তো আমি ট্রান্সমিশনটা হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে, ট্রান্সমিশন কি বল, ডিস্ট্রিবিউশনটা বল, অ্যাকচুয়াল মূল কেন্দ্রটা কোথায়, মূল জায়গাটা কোথায়? ম্যাম সেটা যদি মানে কি বলবো, জল বিদ্যুৎ কোনো হুম, বল 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 জলবিদ্যুৎ বল। হলে কোনো ড্যামের থেকে হবে, বা যদি থার্মাল হয় তাহলে কোনো কারখানা বিভিন্ন থেকে হবে। ভাবে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, সেটা জলবিদ্যুৎ হতে পারে, তাপবিদ্যুৎ হতে পারে। অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি যে এটা একটা সোর্স যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়, যেগুলো তাপবিদ্যুৎ হয় সেখানেও তো তাপটার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে না। জলবিদ্যুৎ, তারপর যে সমস্ত সোলার এনার্জি, মানে আমাদের মোটিভটা, আমাদের পাওয়া, আমরা কোনটা চাইছি, আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটা চাইছি এবং পাচ্ছি, সেটা জেনারেটেড, সেটাই তো অ্যাকচুয়ালি জেনারেট হচ্ছে। যে সমস্ত এনার্জি সোর্স গুলো জেনারেট হচ্ছে, সেগুলো কি সোর্স জেনারেট হচ্ছে? ইলেকট্রিক্যাল পাওয়ারটাই তো জেনারেট হচ্ছে না, সেটার থেকে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কনজিউমারদের কাছে এসে পৌঁছচ্ছে। কনজিউমার কারা? আমরা নাই। আমরা। আমরা তো বটেই, আমরা তো ইলেকট্রিসিটিটাকে আমরাই ইয়ে করছি, আমরাই তো নিচ্ছি, বিভিন্ন কাজে নিচ্ছি, তাই তো? তাহলে ম্যাম ট্রান্সমিশন কথাটা, ট্রান্সমিশন যে আমরা বলছি, আমরা এখন বলবো যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনকে আমরা একসঙ্গেই লাগিয়ে নিই, কারণ এটা পাওয়ার সিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারি। তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আমরা প্রায় এক রকম ভাবেই ইউজ করি, তো ট্রান্সমিশন ট্রান্সমিটার কথাটা মানে তো মানে সেটা কি? মেন লাইন। না, ট্রান্সমিশন কথাটা কোথা থেকে এসছে আগে বল। ট্রান্সমিশন যে বলছি, আমরা তো আগে ডিস্ট্রিবিউশন বলতে পারতাম, কেন আগে ট্রান্সমিশন কেন আসছে, তারপরে কেন ডিস্ট্রিবিউশন আসছে? যেটা আমার হুম, ট্রান্সমিশন লাইন, সেটা তো আমরা প্রচুর হাই ভোল্টেজ থাকে, তো ব্যবহার করতে পারবো না। আরে হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, কিন্তু আমরা আগে বলবো ট্রান্সমিশন কথাটা এসছে ট্রান্সমিট কথা থেকে। কারণ আমাদেরকে হ্যাঁ। ইলেকট্রিসিটি যখন তৈরি হয়, পাওয়ার হাউসে যখন ইলেকট্রিসিটি তৈরি থাকে, সেখান থেকে আমরা ডিরেক্ট ইউজ করতে পারি না, সেখানে হুম। সেখান থেকে আগে সাবস্টেশনে আসে, ট্রান্সমিট হয়, প্রেরণ হয়। যে এনার্জিটা আমরা নেওয়ার জন্য এত কিছু হচ্ছে, এত সব লাইন, এত সব সিস্টেম তৈরি হচ্ছে, সেটা কি ফার্স্ট আমাদেরকে প্রেরণ করতে হয়, ওই জায়গা থেকে প্রেরিত হয়, মানে ট্রান্সমিট হয়, মানে ওই পুরো হোল সিস্টেমটাকে সাবস্টেশন আসার আগে পর্যন্ত যে সিস্টেমটা দাঁড়ায়, সেটাকে আমরা ট্রান্সমিশন সিস্টেম বলি। দেন ট্রান্সমিশন থেকে যে সমস্ত, সরি, সাবস্টেশন থেকে যে সমস্ত বিভিন্ন ধরনের আরো সাবস্টেশন হয়, মিনি সাবস্টেশন হয়, করতে হবে। হ্যাঁ, সেগুলোর থেকে কি হয়, আস্তে আস্তে আমরা কনজিউমারদের কাছে এসে পৌঁছাই। তোদেরকে মনে আছে নাকি জানি না, একটা গ্রাফ তোদেরকে দিয়েছিলাম, যে ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে কিভাবে হয়। মানে প্রথমত সে যেটা ট্রান্সমিশন, তারপর ডিস্ট্রিবিউশন, তারপর ফিডার, তারপর কনজিউমার, এরকম ভাবে যে ছড়িয়ে যায় ট্রান্সমিশন, যে পুরো ব্যাপারটা থাকে, সেটা ইয়ে হয় কিভাবে, কনজিউমারদের বিভিন্ন স্টেপে স্টেপে আসে। তো ট্রান্সমিশনটা আগে জানতেই হবে, ট্রান্সমিশন, তারপরে আমরা ইনসুলেটরের কথায় আসছি। তো ট্রান্সমিশন যেটা জিনিস, বলেই দিলাম যে এগুলো তার ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটি অনুযায়ী এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়।
যে ট্রান্সমিশন লাইনগুলো দেখি না আমরা, ওভারহেড ট্রান্সমিশন লাইন, এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন। বিভিন্ন ধরনের টাওয়ার হয়, টাওয়ারও দেখেছি আমরা, বিভিন্ন টাইপের টাওয়ার। ওই টাওয়ারের যখন আসবে তখন টাওয়ার গুলো পড়াবো। বিভিন্ন ধরনের হয়, সিঙ্গেল পোল, ডাবল পোল, পাই, টি সেকশন, বিভিন্ন ধরনের হয়, তোরা লক্ষ্য করবি। কখনো সিঙ্গেল পোল হয়, কখনো ডবল পোল হয়, কখনো পাই সেকশন, পায়ের মতো দেখতে হয়, ডবল পাই হয়, টি সেকশন হয়, বিভিন্ন ধরনের পোলের ব্যাপারগুলো রয়েছে। পোলগুলো পরে আসবো। এখন আমাদের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করব? ক্লাসিফিকেশন হচ্ছে মানে যে ট্রান্সমিশন যে লাইনগুলো থাকে না, যে টাওয়ারগুলো বা পোলগুলো লাগানো থাকে, সেগুলোর ক্যাপাসিটি এবং ডিস্টেন্স ওয়াইজ তিন ভাগে মোটামুটি ভাগ করা হয়, মানে জেনারেলি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্ট শর্ট ট্রান্সমিশন লাইন, দেন হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন, আর হচ্ছে লং ট্রান্সমিশন। তো শর্ট, লং আর বিভাজনের মিডিয়াম, মধ্যে এগুলো একটা খুব ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ বল। বলি বিভাজনের মধ্যে ওগুলো বোঝাচ্ছে যে শর্ট মানে কম দূরত্বের, মিডিয়াম মানে এটা মাঝামাঝি রেঞ্জের, আর যেটা হ্যাঁ, লং হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। দূরত্ব। তো ওটার জিনিসটা কি, তোদের তো লং টাইপ কোয়েশ্চেন তো আসে না, তবে শর্ট কোয়েশ্চেন এগুলোর থেকে প্রচুর আসে। তো তোদের যেটা মনে রাখতে হবে, এগুলোর ক্যাপাবিলিটি মনে রাখতে হবে, যে কতটা ক্যাপাসিটি থাকে এগুলোর মধ্যে, কতটা ভোল্টেজ থাকবে, বা কতটা এটার মধ্যে দিয়ে কতটা ডিস্টেন্স হবে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের মধ্যে। হুম। তারপর দেখবি তোরা যখন একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যে লাইনটা করে না, সেটা হালকা বেন্ড হয়ে থাকে, সেটারও নির্দিষ্ট নিয়ম আছে, স্যাগিং বা এই জিনিসগুলো রয়েছে, এগুলো পরে আসবো। তো এখন যেটা ট্রান্সমিশন সিস্টেম, একটা ছোট্ট করে নোটস বানিয়েছি, দেখে নে যদি বুঝতে পারিস কিনা। শর্ট, মিডিয়াম আর লংটার থেকে কিন্তু বহুত কোয়েশ্চেন আসে, তোরা কিন্তু একটু করে রাখবি, কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বিভিন্ন বইয়ে বিভিন্ন পাবি, কারণ আমি যখন পড়েছিলাম, আমাদের যে টাইমে বই ছিল না, তখন একটা অন্যরকম ছিল। এখন যে ভ্যালুগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে। এখনো দেখবি কিষানের সম্ভবত বই আছে, তুই লং ট্রান্সমিশন, শর্ট ট্রান্সমিশন, ওগুলোর ভ্যালুগুলো আমাকে একটু জানাস তো, কোনটাতে কি রয়েছে। কিন্তু এখন যেটা রিসেন্ট যে বইগুলো হচ্ছে বা যে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, সেগুলো কিন্তু একটু করার ব্যাপার আছে। হুম। সেগুলো একটু দেখবি। দেখ, শর্ট ট্রান্সমিশন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছিস? ঠিক পাচ্ছি মতো ম্যাম। দেখাচ্ছে না ম্যাম। হ্যাঁ, হালকা হালকা আসছে। হ্যাঁ, দেখতে দেখ, পাচ্ছি ম্যাম। ট্রান্সমিশন সিস্টেম তো হঠাৎ করে যদি আমাদেরকে জানতে চাওয়া হয় যে ট্রান্সমিশন জিনিসটা কি, তখন কিন্তু তোদের ওই জিনিসটা ভাঙতে হবে, যে ভেঙে বলতে হবে ট্রান্সমিশন কথাটা কোথা থেকে এসেছে। ট্রান্সমিট থেকে, ট্রান্সমিট মানে হচ্ছে প্রেরণ করা, যেখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেখান থেকে যে মাধ্যমে, যে সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিসিটিটা সাবস্টেশন পর্যন্ত আসছে, ডিভাইড এবং হচ্ছে। সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কনজিউমারদের কাছে এসে পৌঁছচ্ছে, সে ফুল সিস্টেমটাকে আমরা বলবো ট্রান্সমিশন সিস্টেম। ঠিক আছে। মানে এবার অ্যাকচুয়াল ম্যাম সাবস্টেশনের পর কারেন্টের থেকে, পরিবহনটা। ইয়েস, কারেন্টের পরিবহনটা, হ্যাঁ একদম। আর সাবস্টেশন থেকে যখন কনজিউমারদের কাছে আসছে, তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। সেই পার্টিকুলারলি সেই অংশটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলি। ডিস্ট্রিবিউশন পরে আসবো। দেখ, এখন ট্রান্সমিশন যেটা বলছি সেটা হচ্ছে দু রকম টাইপের হয়, একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন। আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশনের কথাটা তোরা কিন্তু আগেই পড়েছিস, আন্ডারগ্রাউন্ড কেবল আগে ফার্স্ট ইয়ারে ছিল না কেবল, আমাদের, হ্যাঁ। বিভিন্ন হ্যাঁ ম্যাম, ধরনের ছিল ছিল, আন্ডারগ্রাউন্ড। তখন আমরা ওভারহেড সম্পর্কে আমরা হিউজ কনসেপ্ট না থাকলেও একটা ওভারভিউ কিন্তু আমাদের মোটামুটি ছিল, কারণ আমাদের তখন কারণ ম্যাম আন্ডারগ্রাউন্ড আর কারেন্ট লাইন। ওভারহেডের মধ্যে পার্থক্যটা ছিল না, হ্যাঁ পার্থক্যটা ছিল মনে তখন হয়, আমরা হ্যাঁ ছিল ছিল পড়েছিলাম ছিল। না, হ্যাঁ ছিল। ছিল। তখন মনে আছে যে আর ওভারহেড আর আরেকটা কি ম্যাম, আন্ডারগ্রাউন্ডের মধ্যে আমাদের ওভারহেডটা একটু বেশি কারণ কি আমরা প্রতিনিয়ত দেখি যে ওভারহেড লাইনটা আমাদের বিশেষত আমাদের সব দিকে সাপ্লাইটা ওভারহেড কারেন্টে আছে। হ্যাঁ। তো ওভারহেডটা ওই জন্য আমাদের ফার্স্ট ইয়ারে ওই জন্য আন্ডারগ্রাউন্ডটা বেশি ছিল, কারণ আন্ডারগ্রাউন্ডের প্রোটেকশনটা অনেক বেশি লাগে। কারণ আমরা যখন পার্থক্য করেছিলাম, পার্থক্যর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলোই ওভারহেড আর আন্ডারগ্রাউন্ডের যে জেনারেল যে ক্লাসে মানে তোর ইয়েগুলো থাকে, বৈশিষ্ট্যগুলো, সেগুলো পেয়ে গেছিলাম। তো কয়েকটা ইম্পর্টেন্ট পার্থক্য কাউকার মনে আছে বলবি, তাহলে রিমাইন্ডেড হয়ে যাবে এই জিনিসগুলো। কিসের? এই ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড? আন্ডারগ্রাউন্ড আর ওভারহেডের, হ্যাঁ।
আন্ডারগ্রাউন্ড কেবল আর মানে আন্ডারগ্রাউন্ড কেবল এন্ড ওভারহেড লাইনস, এই দুটোর মধ্যে যে পার্থক্যগুলো বলেছিলাম খুব ম্যাম ইম্পর্টেন্ট ছিল, এবার আন্ডারগ্রাউন্ড ম্যাম কেবলে খুব অ্যাক্সিডেন্টের ইম্পর্টেন্ট পরিমাণ আছে। কম। ম্যাম আন্ডারগ্রাউন্ড কেবলে হ্যাঁ অ্যাক্সিডেন্টের পরিমাণ কম। আন্ডারগ্রাউন্ড কেবলে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো বল আগে, আর ওভারহেডে আগেই অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি। আর ম্যাম ইয়া ভোল্টেজ ড্রপটা এটা কতটা বেশি? আন্ডারগ্রাউন্ড ম্যাম ভোল্টেজ কেবলটা ওভার ড্রপ একটু কোনটাতে যেহেতু বেশি? ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ, ম্যাম ইয়া ওভারহেডে বেশি। ওভারহেডে ইয়েস বেশি। ভেরি গুড। ওভারহেডে ভোল্টেজ ড্রপটা সব থেকে বেশি হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে। আর তাছাড়া বাকি যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন তোর কন্ডাক্টর সাইজ, সেগুলো তোরা জানিস কন্ডাক্টরের সাইজ কোনটাতে বেশি হবে, সাইজ কোনটাতে মানে বেশি বড়, যদি কেবলের সাইজ হিসেবে ধরি কোনটা সাইজ বেশি? ম্যাম আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে বেশি। ইয়েস, আন্ডারগ্রাউন্ডে বেশি, কারণ অনেক বেশি ইনসুলেশন হয়, অনেক বেশি অনেক ইনসুলেশন করতে হয়, অনেক বেশি কাভার থাকে, অনেক বেশি লেয়ার থাকে, অনেকগুলো লেয়ার থাকে না, আর্মারিং, বেডিং, কোথায় হুম পেপার ইনসুলেশন, বিভিন্ন ধরনের কিন্তু কভার থাকে, অনেক ধরনের লেয়ার থাকে, কিন্তু সেই তুলনায় কিন্তু আর ওভারহেডের ম্যাম ক্ষেত্রে ইনসুলেশন থাকে না, তাই না? ম্যাম একটা এটা জিনিস যে রিপেয়ারেবল। আন্ডারগ্রাউন্ড কেবলের রিপেয়ারিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হলে একটু জটিলতা বেশি থাকে, কিন্তু হ্যাঁ, সেখানে ওভারহেডে সহজ। ওভারহেডের ক্ষেত্রে এটা খুব ইজিলি আমরা করতে পারি, তাই তো। আর যেসব যদি এক্সপেন্সিভের ব্যাপারটা বলি তখন কোনটার কস্ট বেশি? আন্ডারগ্রাউন্ডটা যেহেতু ওটার মধ্যে আন্ডারগ্রাউন্ডের কষ্ট আছে। আন্ডারগ্রাউন্ডের বেশি, আচ্ছা কোনটাতে মেনটেনেন্স বেশি? ওভারহেড দেয়, যেহেতু ওটা ইয়েস, ভেরি গুড, উপরে থাকা যা অ্যাক্সিডেন্টের করে দিচ্ছিস অন্তত, প্রবলেম হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, ওভারহেডটাতে কিন্তু মেনটেনেন্স অনেক বেশি করতে হয়, কারণ ওগুলোতে ইনসুলেশন কম থাকে, ইনসুলেশন নেই বললেই চলে, তাহলে ওটার মেনটেনেন্স কিন্তু অনেক বেশি হয়। আর ও বেশিরভাগ যেহেতু ভোল্টেজ ড্রপ বেশি হয় তার জন্য ওটার মেনটেনেন্স একটু অন্যরকম, একটু ভালোভাবে আরো বেশি কেয়ারফুলি আমাদেরকে করতে হয়। তো ঠিক আছে, যাই হোক জেনে আছে তোদের, ওটাই ভালো লাগলো। যেটা এবার করাবো আন্ডারগ্রাউন্ডটা তো এবারে আমাদের নেই, এবারে আমাদের ওভারহেডটা রয়েছে, ওভারহেডের একদম বেসিক জিনিসগুলো রয়েছে। দেখ, বিভিন্ন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, দেখ ডিপেন্ডিং আপন দ্য ম্যানার্স ইন হুইচ ক্যাপাসিটেন্স in taken into account, the overhead transmission lines are classified as short transmission, medium transmission and long transmission. Short transmission জিনিসটা কি? দেখ বিভিন্ন জায়গায় তোরা ভ্যালুগুলো একটু চেঞ্জেস পাবি ভ্যালুগুলোর মধ্যে, কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হলেও আমি বলবো আমি যেটা বলছি, আমি যেটা তোদেরকে নোটস দেখাচ্ছি বা দেবো সেগুলোই করবি, কারণ অনেক জায়গায় পুরোনো বইগুলোর থেকেই বেশিরভাগ সব মডিফাই গুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবি একটু চেঞ্জেস আছে, এখানে দেখবি এটা যেমন লেখা আছে when the length of an overhead transmission line is up to 80 কিলোমিটার, 80 কিলোমিটার এর মধ্যে থাকবে, 80 কিলোমিটারের মধ্যে ট্রান্সমিশন লাইনগুলো একটার সাথে আরেকটার যে দূরত্ব, সেই দূরত্বটা মোটামুটি 80 কিলোমিটার মধ্যে হবে, কিন্তু বেশিরভাগ জায়গায় বা বেশিরভাগ বইয়ে তোরা দেখতে পারবি 50 কিলোমিটারের মতো রয়েছে। তো এখন বলবো আমি এটা 50 কিলোমিটারের মতো হলে সেগুলো তো ইয়ে করার দরকার নেই, 80 কিলোমিটার এখন আমরা বলবো, ঠিক আছে। ওগুলো পুরোনো বইয়ে 50 কিলোমিটার ছিল, কারণ আমরা যে টাইমে পড়েছিলাম ওটা তারপরে চেঞ্জ হয়ে যায় জিনিসটা। তো সেটা আমরা হ্যাঁ কিষান আমাকে একটু জানাস, হ্যাঁ তোর যে নতুন বইটা আছে নতুন বইটাতে কি দেওয়া আছে, কারণ আমি যতদূর জানি বা আমাদের স্যাররা এটাই বলেছিলেন যে পুরোনো বইগুলোতে 50 কিলোমিটার রয়েছিল, তো আমরা এখন 80 কিলোমিটার করবো, ঠিক আছে। আর যেটা লাইন ভোল্টেজ হয় না শর্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে, সেটা অনেকটাই কম হয়, তো বিলো 20 কেভি, মানে 20 কেভি থেকে কিন্তু কম হবে, সেই সমস্ত ট্রান্সমিশন লাইনগুলোকে আমরা শর্ট ট্রান্সমিশনের পর্যায়ে ফেলি, ঠিক আছে। তো আমাদের তাহলে আলটিমেট যদি আমাদের কখনো বুঝতে হয় যে এই ট্রান্সমিশন লাইনটা কি শর্ট না লং না মিডিয়াম, তখন আমরা কিন্তু রেটিং গুলো 50 মিটার যদি আমরা দেখি। আমরা বলবো যে শর্ট টার্ম, ওর এরিয়া তো 50 হ্যাঁ মিটারের মধ্যে মানে হবে, তাহলে না, 50 কিলোমিটারটা এটা আগের বই অনুযায়ী ছিল, এটা আগের মানে এবার তো ধীরে ধীরে সবকিছুরই তো একটা ইয়ে হয় না, তো এখন যেগুলো পাবি সেগুলো মোটামুটি 80 কিলোমিটার এর মতোই পাবি, তো 50 কিলোমিটার বলার দরকার নেই। এবার কোয়েশ্চেন কেমন আসবে সেটা জানি না, ওই জন্য আমি তোদেরকে মেনশন করে দিচ্ছি, দুটো কথাই মেনশন করে দিচ্ছি, কারণ অনেক জায়গায় 50 কিলোমিটার পাবি, অনেক জায়গায় 80 কিলোমিটার পাবি, সেই বেসিসে প্রত্যেকটার মানে যে লেন্থটা আছে সবগুলোই চেঞ্জ হবে, তো আমরা 80টাই দেবো।
দেন হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তো মিডিয়াম ট্রান্সমিশনের লাইনটা দেখ, যে ইয়েটা থাকে, যে লেন্থটা থাকে সেটা মোটামুটি 80 থেকে 240 পর্যন্ত হয়। 240 কিলোমিটার পর্যন্ত হয়। ওটা যেমন ছিল 180 বোধহয় ছিল, 50 থেকে 180 বোধহয় ছিল এরকম। কিন্তু এখন যেহেতু বেড়েছে ইয়ে, মানে তাহলে লেন্থটা 80 যেহেতু থেকে এখন টু বাড়ানো হান্ড্রেড হয়েছে, তাই এখন আমরা এটা মনে রাখবো 80 থেকে 200 হবে। হ্যাঁ, 80 থেকে 240 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, বলি বল। বেড়ে হয়তো 80 থেকে 200 হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম টাইপের ছিল। তো এখন আমাদের মিডিয়াম যে ট্রান্সমিশনের যে লেন্থটা থাকে সেটা মোটামুটি 80 থেকে 240 কিলোমিটারের মধ্যেই থাকে। আর যে ভোল্টেজটা থাকে সেটাও মাঝামাঝি হয়, মানে মাঝামাঝি বলতে শর্টের থেকে তো অবভিয়াসলি বেশিই হবে, এটা তো আমাদের কমন সেন্সই বলে। আর যেটা লং থাকে সেটার থেকে কম হবে, মানে মোটামুটি তোর 20 কেভির বিলো ছিল শর্টের ক্ষেত্রে, আর মিডিয়ামের ক্ষেত্রে অবভিয়াসলি 20-র বেশিই হবে, আর 100 কেভির কম হবে। ঠিক আছে, তো আমাদের এই রেঞ্জগুলো কিন্তু মেন মনে রাখতে হবে। আমাদের পুরো যে মুখস্থ বলতে হবে বা পুরো ডেফিনেশন মনে রাখতে হবে তার কোনো দরকার নেই, শুধুমাত্র আমরা লেন্থ গুলো মনে রাখবো, যে কতটা দুটোর মধ্যে দুটো টাওয়ার, দুটো ট্রান্সমিশন লাইনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের যে দূরত্ব সেটা আমরা মনে রাখবো, গ্যাপিং যে স্পেসটা থাকে। আর আমরা মনে রাখবো যে ভোল্টেজ ড্রপ কতখানি হচ্ছে, মানে ভোল্টেজ, লাইন ভোল্টেজটা কত হচ্ছে সেটা মনে রাখলেই আমাদের জাস্ট চলে যাবে। এটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন। লং ট্রান্সমিশন যেটা, সেটা হচ্ছে 240 কিলোমিটারের বেশি যদি হয়, দুটো ট্রান্সমিশন লাইন বা দুটো ট্রান্সমিশন পোলের মধ্যে যে গ্যাপিংটা থাকে সেটা যদি 240 কিলোমিটারেরও বেশি হয়, বিয়ন্ড 240 240 কিলোমিটার যদি হয়, তখন আমরা সেটাকে লং ট্রান্সমিশনের জায়গায় ফেলবো। এবং সেটার যে সাসপেক্টেড যে ভোল্টেজ ড্রপটা থাকে বা লাইন ভোল্টেজটা থাকে সেটাও কিন্তু 100 কিলো ভোল্টেরও বেশি থাকে। ঠিক আছে, সব সময় কিন্তু এই তিনটা জিনিস আমরা ওইভাবে মনে রাখবো। তোদের খাতায় সবসময় এগুলো নোট ডাউন করে রাখবি একদম ছোট্ট ছোট্ট করে, কারণ কিলোমিটার বললেই তোরা বুঝতে পারবি যে লেন্থ বোঝাতে চাইছে 80 কিলোমিটার, 80 to 240 কিলোমিটার, বা বিয়ন্ড 240 কিলোমিটার, এগুলো এভাবে মনে করবি। আর যে ভোল্টেজ গুলো থাকবে, যে লাইন ভোল্টেজের যে ডিফারেন্স গুলো থাকছে সেগুলো কিন্তু ওইভাবে মনে রাখবি। একটা হচ্ছে 20 কিলোমিটারের কম, কিলো ভোল্টের কম, 20 কেভি, বিলো 20 কেভি, আর একটা হচ্ছে 20 কেভির বেশি কিন্তু 100 কেভির কম, আর দেন হচ্ছে 100 কেভির বেশি। এগুলো হচ্ছে লং একটা ওভারভিউ। আর তারপরেও কিছু একটা ইম্পর্টেন্ট ইয়ে রয়েছে, সেটা হচ্ছে তোর ট্রান্সমিশন এফিসিয়েন্সি আর ভোল্টেজ রেগুলেশন। দেখ, ভোল্টেজ রেগুলেশনটা মোটর করাচ্ছিলাম বা জেনারেটর করাচ্ছিলাম তখনও কিন্তু ভোল্টেজ রেগুলেশনের একটা কথা আমি আগের দিন বলে দিয়েছিলাম, মনে আছে কারোর? একদম সেম জিনিস এক্ষেত্রেও তাই, ভোল্টেজ রেগুলেশনটা কিন্তু আমি তোদের মেবি যেদিন ডিসি মোটর এবং ডিসি জেনারেটর করছিলাম দুদিনই বলে দিয়েছিলাম যে এটাকে পার্সেন্টেজে আমরা ডিফাইন করি বা কি জিনিসটা না জিনিস, এটাই একদম সেম জিনিস এখানেও কিন্তু রয়েছে, ভোল্টেজ রেগুলেশন। সুমন্ত, তাই তো নাকি? আগের দিন করিয়েছিলাম তো সুমন্ত? হ্যাঁ ম্যাম। কি বলেছিলাম বল একটু। হ্যাঁ ম্যাম, তো এই ভোল্টেজ কি রেগুলেশনের ক্ষেত্রে করেছিলাম বলেছিলেন বল, যে বল একটু আরো চেষ্টা বলুন। কর কি বলেছিলাম। হুম, হুম, বল। সুরজিৎ, ধৃতি, তোরা একটু বল কি বলেছিলাম ভোল্টেজ রেগুলেশন, এটা একদম পুরোনো জিনিস, এটা বারবার হয়। ভোল্টেজ রেগুলেশন একটা রেশিও, কিসের রেশিও? ইনপুট আর আউটপুট কারেন্টের। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুটকে আমরা আরেকটা কি নামে ডাকতে পারি? ইনপুট এন্ডের যে ভোল্টেজ এবং আউটপুট এন্ডের যে ভোল্টেজ, সেই দুটো এন্ড ভোল্টেজকে আমরা আর কি কি নামে ডাকতে পারি? একটু চিন্তা কর, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এটা বারবার হয়েছে। ম্যাম কি? আহ, এই ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের কথা আসছে ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে। তো ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের যে ইয়েটা, ওটাকে আমরা আর কি নামে ডাকতে পারি? আগের দিন তুই থাকিসনি,
সুমন্ত ছিল, চন্দনও মেবি ছিল। সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ, হ্যাঁ। আর আর কি নাম হতে পারে? সেন্ডিং এন্ড অ্যান্ড রিসিভিং এন্ড, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেন্ডিং মানে তাহলে প্রেরণ করা, হ্যাঁ, দু রিসিভ একদিকে কারো কাজ বারবার বলছি। হ্যাঁ, তাহলে কোনটা বেশি? সেন্ডিং এন্ড না রিসিভিং এন্ডের ভোল্টেজ বেশি হবে, না সেন্ডিং এন্ডের ভোল্টেজ সেন্ডিং বেশি হবে? সেন্ডিং বেশি হবে, রিসিভিং কম সেন্ডিং হবে। এন্ডেরটা বেশি হবে। রিসিভিং এন্ডেরটা কেন কম হবে? যেহেতু ওটা ট্রান্সফর্ম হয়ে আসছে তোমার, ট্রান্সফর্ম ভোল্টেজটা হয়ে রেগুলেটর। আসলে কি হয়? প্রথমত ভোল্টেজটা ভোল্টেজটা ড্রপ করতে থাকবে, আর দেন কি হতে পারে? লস স্টেপ হবে, ডাউন। তাই তো? হ্যাঁ, কিষান বল। ট্রান্সফরমার তো স্টেপ আপও করতে পারে, স্টেপ ডাউনও করতে পারে। আরে বাবা, আমি ট্রান্সফরমারের কথা বলছি না। আমি আগের বলছি দিন না। যে ভোল্টেজ রেগুলেশনের কথাটা বললাম, সেই জিনিসটা জানতে চাইছি যে ভোল্টেজ রেগুলেশন জিনিসটা কি। এক্ষেত্রেও সেম, শুধু আমি একটু জানতে চাইছি তোদের মনে আছে কিনা। কি ছিল ভোল্টেজ রেগুলেশনটা? বলে দিয়েছিলাম, বারবার বললাম যে স্লিপ, তারপরে তোর এই ভোল্টেজ রেগুলেশন, তারপর তোদের আরেকটা কি জানা ছিল, এগুলো সবসময় পার্সেন্টেজে আমরা ডিফাইন করি। বলেছিলাম না যে এই জিনিসগুলোকে সবসময় আমরা পার্সেন্টেজে বের করি। স্লিপটাও তাই ছিল, যখন আমরা সিঙ্ক্রোনাস স্পিড আর নর্মাল রোটার স্পিডের ব্যাপারটা বলছিলাম তখনও তাই। স্লিপটার ক্ষেত্রে সবসময় পার্সেন্টেজ অফ স্লিপ বের করি। সেরকম রেগুলেশনের ক্ষেত্রেও তাই, রেগুলেশনটাকেও আমরা সবসময় পার্সেন্টেজে বের করি। এফিসিয়েন্সির ক্ষেত্রেও তাই। এফিসিয়েন্সিটা মনে আছে? এফিসিয়েন্সিটা কি বলেছিলাম? কার্যক্ষমতা যেটা। হ্যাঁ, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। যে কোনো কিংবা মেশিনের কিন্তু আউটপুট একটা বা ইনপুট। এফিসিয়েন্সি থাকে। আউটপুট বা আউটপুট বাই। ইনপুট ছিল। তো আলটিমেট যেটা আমাদের ব্যাপারটা, দেখ এতক্ষণে ঢুকছে, ছেলেগুলোকে বের করে দিতে হয়। সোমনাথ, এতক্ষণে টাইম হলো কটা বাজে বলতো? কাজ দেখ, করছিলাম ম্যাম। ভোল্টেজ রেগুলেশনের যে ব্যাপারটা ছিল, হ্যাঁ, ঠিক মতো টাইমে আসবি, নেক্সট দিন হলে আমি আর ঢুকতে দেবো না। ঠিক আছে। দেখ, ভোল্টেজ রেগুলেশনটা আরেকবার বলে দিই। ট্রান্সমিশন লাইনের মধ্যে মেইন যেটা যায় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি যায়, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাই তো? কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গুলোর মধ্যে কারেন্টটা ক্যারি হয়, মানে পরিবহন হয়। তো সেখানে আমরা ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের যে রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপ গুলো হতে থাকে, বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থাতে ভোল্টেজ ড্রপ হতে থাকে। সেই ভোল্টেজ যখন ড্রপ করছে, সে একটা, যদি আমি কন্ডাক্টরকে ধরি, তাহলে একটা কন্ডাক্টরের একটা এন্ডিং পয়েন্ট থাকে, একটা রিসিভিং, একটা প্রথমে যেটা ইনিশিয়াল একটা পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে, তাই তো? তো ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা কিন্তু সবসময় ধরবো, এটা হচ্ছে সেন্ডিং এন্ড। আর যেটা মানে এন্ডিং এটা পয়েন্ট, সেটাকে সেন্ডিং আমরা আর রিসিভিং। রিসিভিং বলবো। ঠিক আছে, ভালো করে আগে ওটাকে দেখে নে, কারণ অনেক সময় বিগড়ে যায় কোনটা রিসিভিং এন্ড কোনটা সেন্ডিং এন্ড আমরা বুঝতে পারি। সেন্ডিং এন্ড মানে হচ্ছে যেখান থেকে সেন্ড হচ্ছে, যেখান থেকে ইলেকট্রিসিটিটা এই তো। সেন্ড হচ্ছে, যেখান থেকে ভোল্টেজটা সেন্ড হচ্ছে, যেখান থেকে কারেন্টটা সেন্ড হচ্ছে, সেই অংশটাকে, সেই পয়েন্টটাকে আমরা বলবো সেন্ডিং এন্ড। সেন্ডিং এন্ড, ঠিক আছে? এন্ড মানে হচ্ছে প্রান্ত, এন্ডিং মানে শেষ নয়। এন্ডিং বলতে আমরা জেনারেলি, এন্ড বলতে আমরা শেষ হয়ে যে গেলে সেই জিনিসটাকে এন্ড বলি, বাট এন্ড মানে শেষ হওয়া নয়, এন্ড মানে হচ্ছে প্রান্ত এখানে, ঠিক আছে? তাহলে এখানে ওটা কি, ফার্স্ট যেখান হ্যাঁ থেকে ম্যাম। সেন্ড হচ্ছে, মানে যেখান থেকে ইলেকট্রিসিটিটা সেন্ড হচ্ছে, সেটাকে আমরা সেন্ডিং এন্ড বলবো। আর যেটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা একদম লাস্ট প্রান্ত, শেষ প্রান্ত, যেখান থেকে আমরা পাচ্ছি সেই জিনিস, ইলেকট্রিসিটিটা পাবো, সেটা হচ্ছে রিসিভিং এন্ড, যেখান থেকে আমরা রিসিভ করছি। কি রিসিভ করছি এখন? সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ড যদি আমরা বলি, এখন প্রশ্ন আসতে পারে কি রিসিভ করছি এবং কি সেন্ড করছি, তখন আমরা কি আনসার দেবো? কি আনসার দেবো? কারেন্ট। কারেন্ট, অবভিয়াসলি। কারেন্ট কারেন্ট ম্যাম। হতে পারে, ভোল্টেজ হতে পারে, যে কারণ আমাদের মেন যেটা জিনিস সেটা হচ্ছে আমরা ভোল্টেজটা পাচ্ছি এবং কারেন্টও পাচ্ছি, অ্যাজ ইউজুয়াল একসাথেই হচ্ছে। বাট আমরা সেন্ডিং ভোল্টেজ এন্ড ড্রপ এবং হচ্ছে। রিসিভিং এন্ড না, মেন ইলেকট্রিসিটিটা আমরা পাচ্ছি, ইলেকট্রিসিটিটা সেন্ড হচ্ছে এবং ইলেকট্রিসিটিটা রিসিভড হচ্ছে। তাহলে রিসিভড হচ্ছে, রিসিভটা পরে হচ্ছে, আর সেন্ডটা আগে হচ্ছে, ঠিক আছে? তাহলে সেন্ড, যখন সেন্ড থেকে যে রিসিভ হওয়ার যে পুরো জার্নিটা, পুরো যে ইয়েটা হচ্ছে, তার মাঝে কিন্তু অনেক ঘটনা ঘটে, যে কারণে রিসিভিং এন্ডের যে ভোল্টেজটা সেটা কিন্তু সেন্ডিং এন্ডের থেকে অনেকটা কম হয়। কেন কম হয়?
এইমাত্র বললাম, বল। ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য না, ভোল্টেজ ড্রপ বিভিন্ন শুধু resistance, নয়, যেটা মেন কারণ বিভিন্ন যে সেটা হচ্ছে বিভিন্ন লস। যে ঠিক আছে, বিভিন্ন ভাবে হ্যাঁ, ভোল্টেজ ড্রপও হ্যাঁ। হচ্ছে, রেজিস্ট্যান্সের জন্য অনেক ধরনের মানে লসও হয়। সেই লসটার জন্য কিন্তু যে রিসিভিং এন্ডে সেটা কিন্তু আমরা ফুললি সেন্ডিং এন্ডে যতখানি ভোল্টেজ সেন্ড হচ্ছে ততখানি কিন্তু আমরা রিসিভ করতে পারছি না। তাহলে ওই দুটোর মধ্যে যে কি বলবো ওটাকে, যে ডিফারেন্স, একটা ডিফারেন্স তো তৈরি হচ্ছে সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের মধ্যে যে ভোল্টেজের যে ডিফারেন্সটা থাকে, সেই ভোল্টেজ ডিফারেন্সের সেই ভোল্টেজ ডিফারেন্সটা রিসিভিং এন্ডের ভোল্টেজের থেকে যে তার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, অ্যাকচুয়ালি বলতে গেলে তোদেরকে যদি ম্যাথমেটিক্যাল রূপে যদি বোঝানো হয় তাহলে সেন্ডিং এন্ডটাকে আমরা ভিএস দিয়ে ডিনোট করি, ভি সাফিক্সে এস, আর রিসিভিং এন্ডটাকে আমরা ডিনোট করি ভি সাফিক্সে আর। তাহলে ভি এস মাইনাস ভি আর হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন সেন্ডিং এন্ড এন্ড মানে রিসিভিং ম্যাম এন্ড এস ভোল্টেজ, এস মানে তাই তো? এস মানে সেন্ডিং আর আর মানে রিসিভিং। হ্যাঁ, ওটার জন্য আমরা ওইভাবে ডিনোট করছি। এবার ওই যে ভোল্টেজ ডিফারেন্সটা ওই রিসিভিং এন্ড ভোল্টেজের সাপেক্ষে কতখানি যে চেঞ্জ হচ্ছে, সেই ডিফারেন্সটাকে, সেই রেশিওটাকে আমরা বলবো ভোল্টেজ রেগুলেশন। তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে বলতো, ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর। নিচে ভিআর থাকছে, মানে মানে ম্যাম ভিআর মানে হচ্ছে ম্যাম রিসিভিং এন্ড ভোল্টেজের সাপেক্ষে যতখানি ভোল্টেজটা ডিফারেন্স হচ্ছে। বুঝতে যাচ্ছে কি বলতে চাইছি? দরকার হলে খাতাতে লিখ, যদি রাফ ওয়ার্কিং এর জন্য পাশে খাতা রাখতে বলেছি খাতায় লিখে রাখ। ভিএস মাইনাস ভিআর মানে হচ্ছে যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে বিটুইন রিসিভিং এন্ড এন্ড সেন্ডিং এন্ড, সেন্ডিং এন্ড এবং রিসিভিং এন্ড এর মধ্যে যে গ্যাপটা, যে ডিফারেন্সটা ভোল্টেজে তৈরি হচ্ছে, সেই ভোল্টেজ ডিফারেন্সের সাথে রিসিভিং এন্ড ভোল্টেজের যে রেশিও, মানে রিসিভিং একটা যে রিসিভটা, যে ভোল্টেজটা আমরা রিসিভ করছি সেটার সাপেক্ষে যে ভোল্টেজের ডিফারেন্সটা হচ্ছে, সেটাকে আমরা বলবো ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্যাল রূপটা কি হবে, ভিএস মাইনাস ভিআর ডিভাইডেড বাই ভিআর, ভিআর এর সাপেক্ষে যতখানি ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর এটাকে সবসময় কিন্তু আমরা পার্সেন্টেজে চেঞ্জ করি, তাই পাশে ইন্টু 100% লিখতে হবে। ঠিক আছে, এটা পুরোনো জিনিস তাই আমি আর দেখাচ্ছি না তোদেরকে। আর এফিসিয়েন্সিটাও তাই, এফিসিয়েন্সির ব্যাপারটাও তোরা জানিস। এফিসিয়েন্সিটা কিসের হয় বলতো, এটাকে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি হয়, শুধু এফিসিয়েন্সিও বলা যায়, আর এটাকে ট্রান্সমিশন এফিসিয়েন্সিও বলে। তো এমনিতে তোরা জানিস এফিসিয়েন্সি কি জিনিস, আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, এটা আমরা জেনেছিলাম। আমরা অ্যাকর্ডিং টু যখন আমরা মোটর পড়ছিলাম বা মেশিন পড়ছিলাম তখন আমরা এই এফিসিয়েন্সিটা জেনেছিলাম। কিন্তু ট্রান্সমিশন এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কিন্তু এই রিসিভিং এন্ড বা সেন্ডিং এন্ড কথাগুলো কিন্তু অবশ্যই মেনশন করব, বাকি কিন্তু সবটাই সেম। আচ্ছা, পাওয়ার যখন পড়েছিলাম, পাওয়ার কি জেনেছিলাম, পাওয়ারের রূপ কি জেনেছিলাম বলতো? পাওয়ারের ম্যাথমেটিক্যাল যদি ফর্ম বলি তাহলে ওটা কি হতে পারে কিষান? হ্যাঁ ম্যাম বলুন। পাওয়ারকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে যদি বোঝাই তাহলে কি বলবো, পাওয়ার ইকুয়ালস টু, ভিআই কি? হ্যাঁ পি ইকুয়ালস টু, বল। পি ইকুয়ালস টু তো ভিআই হয়। হ্যাঁ, ভিআই তো বটে, তাছাড়া আর কি হতে পারে? ভিআই তো বটে, যদি আমাদের কোনো ওই যে ফেজ ডিফারেন্স বা ফেজ অ্যাঙ্গেল যদি না থাকে তখন ভিআই বললাম, ঠিক আছে। তাছাড়া তো একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে না? পাওয়ার হ্যাঁ ট্রায়াঙ্গেল ম্যাম। যখন আমরা করেছিলাম তখন আমরা পেয়েছিলাম না একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে। কি অ্যাঙ্গেল থাকে, পাওয়ার ফ্যাক্টর, একটা কস যে কস পাওয়ার পাই। ফ্যাক্টরের যে অ্যাঙ্গেল, কস ফাই, ইয়েস, কস ফাই, সেই কস ফাইটাও কিন্তু থাকবে। তার মানে আলটিমেট কি আছে, ভি আই কস ফাই। এটা হচ্ছে আমরা পাওয়ারের যখন অঙ্ক করেছি বা পাওয়ারের যখন আমরা ইয়ে করেছি তখন আমরা কিন্তু পেয়েছি ওই সূত্রটা, ভি আই কস ফাই। ওইভাবে আমরা অনেক অঙ্কও করেছি। তো সেই হিসাবে আমরা ওই এফিসিয়েন্সিটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করি, এন এর মতো যে ইটা চিহ্ন হয় সেটা দিয়ে। তো এটা অ্যাকচুয়ালি রিসিভিং এন্ড পাওয়ার আর সেন্ডিং এন্ড পাওয়ারের মধ্যে যে ডিফারেন্স, যে রেশিওটা হয়, সেটাকে আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলবো। ঠিক আছে, এখানে আমরা শুধু এফিসিয়েন্সি বলবো না, আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি বলবো। ঠিক আছে, রিসিভিং এন্ড পাওয়ার যদি হয় তাহলে রিসিভিং এন্ডের জন্য কারেন্ট লাগবে, ভোল্টেজ লাগবে আর পাওয়ার ফ্যাক্টর লাগবে, তাই তো, বা ফেজ অ্যাঙ্গেল লাগবে ভোল্টেজ আর কারেন্টের। তাহলে সেগুলোকে আমরা কিভাবে ডিফাইন করব?
আমরা যখন ভোল্টেজ রেগুলেশন করছিলাম তখন ভোল্টেজ বা সেন্ডিং এন্ডের ভোল্টেজ বা রিসিভিং এন্ডের ভোল্টেজের জন্য ভিএস বা ভিআর দিয়ে ডিফাইন করেছিলাম। তাহলে এক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে আমরা রিসিভিং এন্ড আর সেন্ডিং এন্ডটাকে কিভাবে ডিফাইন করব বল? পিআর আর পিএস দিয়ে ডিফাইন করব। পি সাফিক্সে আর, ক্যাপিটাল আর, আর পি সাফিক্সে ক্যাপিটাল এস, এইভাবে ডিফাইন করব। তাহলে আমরা এইভাবে যদি ম্যাথমেটিক্যাল রূপটাকে দেখি তাহলে আমরা এইভাবে বলবো যে আমরা এটা দিয়ে ডিনোট করি ট্রান্সমিশন এফিসিয়েন্সিকে। আর ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইকুয়ালস টু পিআর ডিভাইডেড বাই পিএস, ঠিক আছে? আর এফিসিয়েন্সিটাও মনে রাখবি পার্সেন্টেজ দিয়ে ডিফাইন করা হয় যেহেতু, তাই ইনটু 100%। এবার আমরা ওই পাওয়ারটাকে ভাঙবো। পিএস বা পিআর যেটা আছে, তাহলে পিআর সমান কি হচ্ছে? ভিআই কস ফাই, তো সবগুলোর জন্যই পি ইকুয়ালস টু ভিআই কস ফাই আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে পিআর সমান কি হবে? ভিআর ইনটু আইআর ইনটু কস ফাই আর, মানে সবগুলো সাফিক্সেই আর আর হয়ে যাবে। আর নিচেও তাই, মানে ডিভাইডেড বাই যে রিসিভিং এন্ড পাওয়ার হচ্ছে, রিসিভিং এন্ড পাওয়ারের জন্য পিএস হচ্ছে পাওয়ার অফ সেন্ডিং এন্ড পাওয়ার, আর পিএস এর জন্য ভিএস আইএস কস ফাইএস ইন্টু 100%। একদম সিম্পল জিনিস ট্রান্সমিশন এফিসিয়েন্সি, সেগুলো একটু দেখবি, তোদেরকে আমি নোটস দিয়ে দেবো। আর জানিসও তোরা ভোল্টেজ রেগুলেশনটাও তো জানিস, আর শুধুমাত্র ওই ট্রান্সমিশন যে শর্ট লং আর মিডিয়াম যেটা আছে সেটা দিয়ে দেবো। আর কিষান আমাকে একটু জানাবি যে কত রেট দেওয়া আছে, কারণ তোরটাও তো নতুন বই। আর এবার আসছি ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কোনটা অফ জানাবো? ট্রান্সমিশন লাইন। ওই ট্রান্সমিশন লাইন্সের যে মিডিয়াম শর্ট আর লং যে আছে না, সেটার যে তোর লেন্থ গুলো থাকে না, যে গ্যাপিং যে লেন্থ গুলো আছে, সেই লেন্থ গুলো কত কত মানের রয়েছে, আর কত 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 ভোল্টেজ ড্রপ, মানে লাইন ভোল্টেজ গুলো কত কত আছে সেগুলো একটু জানাবি আমাকে, মানে কত আছে আমি আচ্ছা সেটা ম্যাম, ঠিক আছে। জানতে চাইছি। হ্যাঁ, পুরনো রয়েছে না হ্যাঁ ম্যাম। নতুন রয়েছে ওটা একটু দেখার ব্যাপার আছে। হুম, দেখ এবার আসছি ইনসুলেটর। ইনসুলেটর মানে যেটা আমরা অন্তরক হিসাবে পড়েছিলাম সেটা নয়। এটা ইনসুলেটর হচ্ছে একটা কম্পোনেন্ট, ট্রান্সমিশন লাইন কম্পোনেন্ট, যেটা আমরা দেখি ইয়েতে। দেখাচ্ছি। এই জিনিসগুলোকে ইনসুলেটর বলে, চিনতে পারছিস? কই ম্যাম, দেখা দেখতে পাচ্ছি যাচ্ছে না রে? তো। না ম্যাম। দাঁড়া দেখি। দেখতে পাচ্ছিস এবার? হ্যাঁ ম্যাম। দেখ এগুলোকে ইনসুলেটর বলে, জানিস? কখনো দেখেছিস এগুলো? কোথায় কোথায় দেখেছি বলতো? হ্যাঁ ম্যাম, ট্রান্সফরমার দেখেছি ইলেকট্রিক ম্যাম, ওগুলো দেখেছি। স্কুলের ওখানে ট্রান্সফরমারে দেখেছি। দেখেছি, বিভিন্ন জায়গাতে রয়েছে। সে সমস্ত জায়গাতে ট্রান্সমিশন এগুলো এন্ড চীনা মাটি ডিস্ট্রিবিউশন তৈরি হয়, হয়। সেই সব জায়গাতেই কিন্তু ইনসুলেটর থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই এগুলো চীনা মাটি তৈরি। ঠিক আছে, বিভিন্ন হয়। এখন দেখবি গ্লাসের তৈরি হয়, কখনো দেখেছিস গ্লাসের গুলো? আমি রিসেন্ট দেখলাম, এমনি কাঁচের বইয়ে দেখিয়েছি, ছবিতে দেখেছি, কিন্তু চাক্ষুষ এই কিছুদিন আগে আমি দেখলাম যে গ্লাসেরও হয়। খুব সুন্দর দেখতে লাগে এগুলোকে, এগুলোর থেকেও সুন্দর লাগে, যেগুলো পোর্সেলিনের হয় সেগুলোর থেকেও দেখতে সুন্দর লাগে। দেখেছিস? যাই হোক, এগুলো এইগুলোই হচ্ছে দেখেছি। হ্যাঁ, বিভিন্ন টাইপের এই হয়। হ্যাঁ, এইগুলোই দেখেছি, অন্য দেখিনি আর। কাঁচের দেখিসনি যেগুলো গ্লাসের হয়? না ম্যাম। বাঁকুড়াতেই তৈরি হয়ে গেছে, বাঁকুড়ার দিকে, তোর ইয়ের দিকে, তোর বাংলা থেকে যেদিক দিকে ইয়ের দিকে যায়
সেই যে এখানে ওই নতুন ট্রান্সফরমার গুলো তৈরি হয়েছে বা ট্রান্সমিশন লাইন গুলো তৈরি হয়েছে, সেখানে আমি গ্লাসের দেখেছি, খুব সুন্দর দেখতে লাগে। কখনো দেখবি, যদি দেখতে পাস জানাবি কেমন লাগলো। তো এগুলো হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে? এগুলো ইনসুলেটরই বলে, এগুলোর কোনো নাম নেই। যদি আমরা ওই মেটেরিয়াল হিসেবে ধরি তখন এগুলোর নাম অন্তরক হয়, কিন্তু এগুলো অন্তরক নয় মানে অন্তরক হিসেবেই বলবো, কিন্তু এগুলো হচ্ছে আলাদা ধরনের কম্পোনেন্ট, যেগুলো শুধুমাত্র ওই সব জায়গাতে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লাইনে এগুলো তৈরি দেখা যায়, এগুলোটা লাগে। এগুলোর প্রপার্টিও সেম ইনসুলেটরের মতোই। ইনসুলেটরে যা যা আমরা প্রপার্টি পেয়েছিলাম সেই সেম প্রপার্টি এই ইনসুলেটরের মধ্যেও রয়েছে, এইগুলোর মধ্যেও রয়েছে। তো বিভিন্ন ধরনের ইনসুলেটর হয়। প্রথমে তো দেখালাম হোয়াট ইজ ইনসুলেটর। ইনসুলেটর কি? এখন ইনসুলেটর কি বলতে আমরা এখন যদি আমাদেরকে ধরা হয়, আমরা এখন বলে দেবো যে ইলেকট্রিক্যাল যে মেটেরিয়াল যেগুলো ছিল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যেই অন্যতম। কিন্তু এখন আর আমরা এগুলো বলবো না, এগুলো হচ্ছে ট্রান্সমিশন ইনসুলেটর, ঠিক আছে? তখন এগুলোকে আমাদেরকে বলতে হবে যেগুলো এক এক ধরনের কম্পোনেন্ট, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনে। দেখ কি লেখা আছে, an electrical insulator is a material whose internal electric charge do not flow freely and therefore does not conduct an electric current under the ইনফ্লুয়েন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। মানেটা কি? ট্রান্সমিশন লাইনে একটা নির্দিষ্ট ওটাকে আমরা হাই ভোল্টেজই বলি, ঠিক আছে? যে ভোল্টেজ লেভেলটা ট্রান্সফর্ম হয় বা ডিস্ট্রিবিউট হয়, সেগুলোকে কিন্তু একটা যথেষ্ট ওগুলোর অ্যামাউন্ট হাই, ঠিক আছে? তো সেগুলোকে ব্যালেন্সে রাখার জন্য এবং সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেগুলো যাতে লিক না হয়, সেগুলো যাতে কোনো রকম ভাবে কাউকার জন্য হার্মফুল না হয়ে পড়ে, সেই জন্য আমরা এই ইনসুলেটর গুলোকে ইউজ করি, ঠিক আছে? যেগুলো কিনা যেগুলোর মধ্যে দিয়ে ইন্টারনাল ইলেকট্রিসিটি ফ্লো হয়, কিন্তু এগুলো বাইরে আসতে দেয় না, মানে বাইরে কোনো দুর্ঘটনার সম্ভাবনা এগুলো থাকে না এগুলো লাগালে। আরেকটা কি না, এগুলো কিন্তু ইলেকট্রিসিটি যে ইয়ে হয়, মানে ফ্রিলি, প্রথমত এটার মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, ঠিক আছে? তো ইলেকট্রিসিটির যে তারগুলো ওয়্যারগুলো থাকে বা কন্ডাক্টরগুলো থাকে, সেগুলো যদি কখনো নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় বা লিক করে, সেটা কিন্তু এই যে ইনসুলেটরগুলো থাকে সেগুলোর জন্য বাধাপ্রাপ্ত হয় এবং কারেন্টটা বাইরে বেরোতে পারে না। এবং এটার কিন্তু প্রপার্টি কিন্তু সেম। যখন আমরা কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ইনসুলেটর গুলো পড়েছিলাম না, তখন যে প্রপার্টি গুলো আমরা পেয়েছিলাম, ইনসুলেটিং যে প্রপার্টি গুলো থাকে, যে যখন আমরা ইনসুলেটর যখন আমরা ইউজ করতাম, যে রাবার, পেপার, শুকনো কাঠ, যেগুলো আমরা সেই কারণে ব্যবহার করতাম, কি কোন জন্য ওগুলো ব্যবহার করতাম, কারণ ওগুলোর মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারে না। যে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হলে তবে না ইলেকট্রিসিটিটা ফ্লো করে, কন্ডাকশনটা হয়। তো এগুলোর মধ্যে সেই প্রপার্টি গুলো কিন্তু কাজ করে না, তা সেই কারণে ইলেকট্রিসিটি কিন্তু ফ্লোই করতে পারে না। এটা আমরা সেফটি পারপাসে ইউজ করি। ইলেকট্রিসিটি যখন হিউজ অ্যামাউন্টে যায় বা তখন কি হয়, তো কোনো বডিতে যদি শক লাগে বা বডিতে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে যায়, কারেন্ট যদি ফ্লো করে যায়, তখন আমরা উডের শুকনো যে ড্রাই উড থাকে সেগুলো দিয়ে আঘাত করি, বিভিন্ন রকম ইয়ে করি। তখন কি হয়, তার কারণটা কি না, ইনসুলেটরের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না, তাই সেটা সেইভাবে আমাদেরকে ইউজ করতে হয়। এটা একটা সেফটি দিক বলতে পারি। তো ইনসুলেটরটাও সেম, ট্রান্সমিশন লাইনে কিন্তু ইনসুলেটরগুলো সেই কারণে লাগানো থাকে। খুব যে বিরাট কাজে লাগানো থাকে সেটা নয়, কিন্তু এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, কারণ এটা কিন্তু ইলেকট্রিসিটি যেহেতু ফ্লো হয় না এটার মধ্যে দিয়ে, খুব সেফলি কিন্তু ইলেকট্রিসিটিটা ফ্লো হয়, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে যে ওয়্যারগুলো থাকে, ওয়্যারগুলো পরে দেখাচ্ছি কিভাবে থাকে, দেখ। তো এগুলোর এক্সাম্পল সেম, গ্লাস, পেপার, রাবার, টেফলন। টেফলন দিয়ে দেখেছিস বিভিন্ন ধরনের যে পাইপলাইন গুলো হয় সেগুলো টেফলনের হয়, ড্রাইউড এটসেট্রা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ছবি, আবছা চলে এসছে, অনেক দিনের পুরনো ছবি, ঠিক মতো ছবি পাইনি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সুইচ গিয়ারের ছবি, ঠিক আছে? সুইচ গিয়ার রে যখন দেখবি, কখনো দেখেছিস কি এরকম ধরনের সাবস্টেশনের কখনো কোনো একটা স্পেস থাকে, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, দেখেছিস কেউ? সেখানে এখন কিন্তু দেখতে পাচ্ছি তো, বিভিন্ন ধরনের, হ্যাঁ, দেখতে বিভিন্ন পাচ্ছি নি। জায়গায় থাকে। দেখতে পাচ্ছিস না? কেন দেখতে পাচ্ছিস না? আবছা আসছে। যাই হোক, আমাদের কলেজ যাওয়ার সময় কিন্তু কই একটা ম্যাম, সাবস্টেশন আছে, দেখতে ওখানেও পাইনি। কিন্তু থাকে এই জিনিসটা। হ্যাঁ, এটাকে সুইচ গিয়ার বলে। তো এখানেও কিন্তু ইনসুলেটরটা খুব ইউজ হয়। দেন আসছি প্রপার্টি অফ ইনসুলেটর। ইনসুলেটরের প্রপার্টি,
ইনসুলেটরের আগে যে প্রপার্টি গুলো পেয়েছিলাম সেম জিনিসই আবারও আসছে। ইনসুলেটরও এই ট্রান্সমিশনে যে ইনসুলেটর গুলো ইউজ হয় কম্পোনেন্ট হিসাবে সেগুলো কিন্তু সেম প্রপার্টি। ম্যাম হাই রেজিস্ট্যান্স প্রপার্টি ইউজ হবে, হ্যাঁ হাই রেজিস্ট্যান্স প্রপার্টি গুলো ইউজ হবে ইনসুলেটর হিসেবে। একদম, হ্যাঁ নিশ্চয়ই। রেজিস্ট্যান্স অবভিয়াসলি হাই রেজিস্ট্যান্স প্রপার্টি যেগুলো ছিল, কারণ রেজিস্ট্যান্স মানে আমরা জেনেছিলাম রোধ, রোধরাও তাই। রোধরা কি ছিল, এক্সেস কারেন্ট ফ্লোকে বাধা দেয়, সেই জন্য আমরা রেজিস্ট্যান্স ইউজ করি। তাই রেজিস্ট্যান্স প্রপার্টি যেগুলো থাকবে সেগুলো অবশ্যই এগুলোর মধ্যে থাকবে। তো এটা কি লেখা আছে দেখ, মাস্ট বি মেকানিক্যালি ভেরি স্ট্রং, মেকানিক্যালি এগুলো খুব স্ট্রং হয়। দেন কি, মাস্ট বি ফ্রি ফ্রম ইন্টারনাল ইম্পিউরিটিজ সাচ হোলস, ক্র্যাকস, ল্যামিনেশন এটসেট্রা। যেগুলো তৈরি হয়, যে মডেল যে আকারে আমরা তৈরি করি বিভিন্ন রকমের হয়, তো এই যে বলল চীনামাটি, সেটা আমরা চীনামাটি এখন আর বলবো না, ওটা আমরা পোর্সেলিন এইসব গুলো বলবো। তো এগুলো কি হয়, ভেতরে যদি ইম্পিউরিটিস থেকে যায়, বায়ু বুদবুদ বা বাবলস বা যদি কোনো হোল যদি থেকে যায় না, যদি ক্র্যাক থেকে যায়, তাহলে কিন্তু ইনসুলেশনটা ভেঙে, ইনসুলেটর গুলো ভেঙে যায়, ফেটে যায়। না হলে কিন্তু ইনসুলেশন এমনিতে খুব শক্ত হয়, খুব স্ট্রং হয় সেগুলো। ভেতরে যদি ইম্পিউরিটিস থেকে যায়, ইম্পিউরিটিস মানে ওই ওই জিনিসগুলোকে বোঝাচ্ছে, বাবল, হোল, ক্র্যাকস, এই জিনিসগুলো যদি থাকে, যদি কখনো থেকে যায়, তখন কিন্তু ইনসুলেটর গুলোকে দেখবো আমরা ভেঙে যাচ্ছে, ভাঙন তৈরি হচ্ছে। দেখিস না এক একটা জায়গায় কেমন ভেঙে যায়। না হলে ইনসুলেটর কিন্তু অনেক বেশি স্ট্রং মেকানিক্যালি। ঠিক আছে, দেন আসছি ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ দ্য ইনসুলেটর মাস্ট বি ভেরি হাই, রেজিস্টিভিটিও বলতে পারিস, হাই রেজিস্ট্যান্স। ডাইলেকট্রিক স্ট্রেংথ জিনিসটা হচ্ছে ইলেকট্রিক্যালি, ডাইলেকট্রিক্যালি যে ইলেকট্রিক্যালি যে স্টেবল যে ব্যাপারগুলো থাকে, ইলেকট্রিসিটিটাকে ফ্লো হতে দেয় না, একটা নিজের মধ্যে একটা সেফটি, একটা যে ব্যাপার থাকে, সেভ করার যে ব্যাপার থাকে, একটা ইলেকট্রিসিটিকে বাইরে বেরোতে দেয় না, একটা হ্যাজার্ড যেগুলো হওয়ার কথা থাকে সেগুলোকে প্রতিরোধ করে, সেই জিনিসগুলো। হাই রেজিস্ট্যান্স বুঝতেই পারছিস, রেজিস্টিভিটিটা হাই থাকবে। লো ভেলোসিটি অ্যাট ওয়ার্কিং টেম্পারেচার, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে বলা তো ম্যাম দরকার বেগ, একদম ছোটবেলা থেকে। বেগ ম্যাম, হুম, বেগ, ভালো করে বেগ বল। বেগই শুধু, কি সত্যিই বেগ? ভরবেগ। স্পিড ম্যাম এন্ড ভেলোসিটি, স্পিড এন্ড ভেলোসিটি না ম্যাম, পড়েছিলাম, আপনারা কি ছিল, বেগ ও দ্রুতি, সব ভুলে গেছি না। হাই টেনসাইল স্ট্রেন্থ টাইম এন্ড ইনটু ডিস্টেন্স। প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি এবং টেনসাইল স্ট্রেন্থটা হাই ম্যাম হয়। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। লো ওয়াটার অ্যাবসর্পশন, ওয়াটার যে অ্যাবসর্ব করার ক্ষমতা বা জল শোষণ করার যে ক্ষমতা সেটা কম থাকবে। নন ফ্লেমেবল, যেটা দাহ্য হবে না, অদাহ্য টাইপের। কেমিক্যালি স্টেবল, কেমিক্যালি এটা স্টেবল হবে। তো যেগুলো আমরা মোটামুটি ইনসুলেটরে যে জিনিসগুলো পড়েছিলাম সেই জিনিসগুলোই রয়েছে। আরো অনেক প্রপার্টি হয়, তোরা নিজেদের মতো করে যেগুলো ইনসুলেটরের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই জিনিসগুলো এখানেও করতে পারি। ঠিক আছে, আমি কয়েকটা শুধুমাত্র তোদেরকে বললাম, তোরা নিজেরা দেখবি আর কি কি রয়েছে। ঠিক আছে, দেন আসছি ভেরিয়াস টাইপ অফ ইনসুলেটর। দেখ, বিভিন্ন ধরনের ইনসুলেটর হয়, তোদের তো অনেক বই থাকবে, বিভিন্ন জায়গায় অনেক রকম টাইপ দেখবি। যেটা মেন টাইপ থাকে সেটা হচ্ছে 3 রকম টাইপের হয়। একটা হচ্ছে পিন ইনসুলেটর, সাসপেনশন টাইপ ইনসুলেটর আর স্ট্রেন টাইপ ইনসুলেটর। ঠিক আছে, তো পিন টাইপ, সাসপেনশন টাইপ আর স্ট্রেন টাইপ, এই জিনিসগুলো কিন্তু ওইভাবেই মনে রাখতে হবে, যেভাবে আমরা শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, লং ট্রান্সমিশন, এই জিনিসগুলো যেভাবে আমরা মনে রাখলাম বা মনে রাখার কথা বললাম, সেইভাবে কিন্তু এইগুলোকেও মনে রাখতে হবে। তো প্রত্যেকটা টাইপ রয়েছে, একটু মন দিয়ে ভালো করে দেখে নে। আমি একদম খুব শর্টলি লিখেছি এবং শর্টলি নোটটাকে বানানো হয়েছিল, যাতে বোঝানোর সুবিধা হয়, বোঝার সুবিধা হয়। এটা আমাদের টাইমে করানো হয়েছিল, এটা পিপিটি সাবমিশনের সময়। দেখ একদম ছোট্ট করে লিখেছি, একদম বুঝতে পারবি। পিন টাইপ হচ্ছে এই ইনসুলেটর গুলোকে বলবো পিন টাইপ, দেখেছিস নিশ্চয়ই সবাই, এগুলোকে বলবো পিন টাইপ। ঠিক আছে, তো পিন টাইপের ক্ষেত্রে কি হয়, এরকম ধরনের দেখতে হয়, বিভিন্ন ধরনের হয়। এদিকে যেটা দেখছি সেটাতে কম ডিস্ক আছে,
ডান দিকে যেটা দেখছিস সেটাতে বেশি ডিস্ক রয়েছে, অনেকগুলো ডিস্ক রয়েছে। আলটিমেট যেটা জিনিস সেটা হচ্ছে দিস ইনসুলেটর ইজ আর্লিয়ার ডেভেলপড ওভারহেড ইনসুলেটর বাট স্টিল popularly used in power networking up to 33 kV 33 kV ভোল্টেজ রেটিং বলতে পারি। ভোল্টেজ রেটিং এ আমরা পিন টাইপ ইনসুলেটর ইউজ করি, ঠিক আছে। তার মানে 33 পর্যন্তই আমরা পিন ইনসুলেটর ইউজ করি। যখন আমাদের ট্রান্সমিশন লাইনে 33 অ্যাবাভ, তোর মোটামুটি 33 বেশি যদি যায় তখন আমরা পিন টাইপ ইনসুলেটর ইউজ করি না। 33 পর্যন্ত যদি হয়, 33 আগে থেকে আগে পর্যন্ত, তখন আমরা 33 কেবি ইউজ করি, ঠিক আছে। দেন আসছি, এটা একটু দেখার ব্যাপার আছে, আমি একটু বলে নিই। পিন টাইপ ইনসুলেটরের যেটা দেখছিস না, দাঁড়া আমি একটু তোদেরকে কনস্ট্রাকশনটাও একটু বলে দিই। কনস্ট্রাকশনের ব্যাপারটা একটু আলাদা, 1 মিনিট হোল্ড কর, বলে দিচ্ছি। এই যে ওপরের দিকে একটা গ্যাপ দেখতে পাচ্ছিস, যেখান দিকে ইলেকট্রিসিটিটা যায়, মানে ওয়্যার গুলো, কন্ডাক্টর গুলো যেদিকে যায়। আমি একটা ছোট্ট ছবি তোদেরকে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া। স্টপ শেয়ারিং, 1 মিনিট দাঁড়া, ছবিটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবি আরো ভালো করে। দেখাচ্ছি, এই দেখ, এটা হচ্ছে একটা পিন টাইপ ইনসুলেটর, দেখতে পাচ্ছিস? এই ছবিটাই ছিল ছিল দেখেছিস? এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর। দেন হচ্ছে এই জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে, কি কি গুলোকে, কোন কোন জিনিসগুলোকে কি কি বলে। ইনসুলেটরের যখন তোরা দেখবি, আমাদের কলেজেও একটা পিন টাইপ রয়েছে। পিন টাইপের ওপরে দেখবি একটা গ্যাপ রয়েছে, একটা নচের মতো জিনিস রয়েছে, একটু গ্যাপ, মানে সেটার ওপর দিয়ে ইলেকট্রিসিটির যে ওয়্যার গুলো থাকে না, কন্ডাক্টর গুলো, সেগুলো যায়। এই দেখ পাশের যে ছবিটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে। আগে যে ছবিটা দেখালাম, এই যে উপরে যে গ্যাপটা দেখতে পাচ্ছিস, এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছিস, দেখতে পাওয়া যাচ্ছে তো? সারা দে, নাহলে আমি বুঝতে পারবো না শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না। হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি হালকা হালকা। তো এবার পাওয়া কোনো যাচ্ছে? প্রবলেম এই হচ্ছে যে না। গ্যাপটা আছে, হুম, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে যে ইনসুলেটরের উপর দিয়ে যে কন্ডাক্টর গুলো যায়, সেই কন্ডাক্টর গুলো এই যে গ্যাপটা আছে সেটার মধ্যে দিয়ে ঢোকানো থাকে, ঠিক আছে। এটাকেই এইভাবে আঁকা হয়েছে। যে ডিস্ক গুলো দেখছিস, এগুলোকে ডিস্কও বলে অথবা শেডও বলে। শেড বা পেটিকোটস, এটাকে সিমেন্টিং করা থাকে। আর ওপরে যে অংশটা দেখলি, এই গ্যাপটা যেটা বললো, সেটাকে আমরা গ্রোভ বলি, ঠিক আছে। কন্ডাক্টরের মধ্যে গ্রোভটা করা থাকে, যে গ্যাপটা দেখালাম, এই যে এই গ্যাপটা, এটাকে আমরা গ্রোভ বলি, ঠিক আছে। এই গ্রোভটার উপর দিয়ে যে কন্ডাক্টর গুলো থাকে, সেই কন্ডাক্টর গুলো যায়। আর এই যে একটা পিন থাকে মাঝে, যেটা মাঝখানে সেট করা থাকে, সেটাকে আমরা পিন, গ্যালভানাইজ স্টিল পিন বলি। ওই পিনগুলো হচ্ছে তোর ইয়ে বলবো ওটাকে, প্যাচ সিস্টেম, জানিস তো। ওটাকে প্যাচের মতো শক্ত ইয়ে করা যায়, বের করা যায়, বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়। ওটা অনেকটা প্যাচের মতো, একটু মোটা ধরনের হয়, ওটাকে গ্যালভানাইজ স্টিল পিন বলে, এমনিতে পিন বলে। আর পিনটা তৈরি হচ্ছে গ্যালভানাইজ স্টিল পিন, ঠিক আছে। দেন সিমেন্টিং করা থাকছে, দেখতেই পাচ্ছিস তোরা। ব্যাস, এই যে এটা হচ্ছে
বিভিন্ন রকম হয়। ওই তোর যেটা বললাম অনেকগুলো ডিস্ক থাকে, শুধু যে দুটো ডিস্ক থাকে তা নয়, অনেকগুলো ডিস্ক থাকে, বিভিন্ন ধরনের হয়। তো নে তারপরে একটু করে নি। দেখ পিন টাইপ এই সাইডের গুলো যেটা বললাম, আর এগুলো হচ্ছে ডিস্ক গুলো যত বেশি থাকবে ততই হবে। সাসপেনশন টাইপের ক্ষেত্রে দেখ কি লেখা আছে, এটা হচ্ছে 33 বেশি থাকবে। যদি হায়ার ভোল্টেজের পারপাসে আমরা ইউজ করি সাসপেনশন টাইপ, সেটা হচ্ছে 33 কেভি বেশি হয়, অনেক বেশি হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সাসপেনশন টাইপটাকে ইউজ করি। তাহলে পিন টাইপ ছিল 33 কেভি পর্যন্ত হচ্ছে পিন টাইপ ছিল, সাসপেনশনটা হচ্ছে 33 বেশি। আর স্ট্রেন টাইপ আর স্টে টাইপ যেটা থাকে সেগুলো মোটামুটি ঠিকই থাকে, একই রকমই ধরনেরই হয়। এটা হচ্ছে 33 কম যদি হয়, ঠিক আছে, বিলো 33 কেভি, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেন টাইপ ইউজ করি। এটা অনেক পুরোনো দিনের আমরা ইউজ করতাম। স্ট্রেন টাইপ ইনসুলেটর আর ইউজড দিস ইনসুলেটর আর ইউজড ইন ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনে এগুলো আমরা ইউজ করি সাধারণত। আর it mainly used in finishing and ending portion of the transmission line. ট্রান্সমিশন লাইনের ফিনিশিং এবং এন্ডিং পোর্শনে আমরা এই ধরনের যে ইনসুলেটর গুলো হয় সেগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, স্যাকেল টাইপ। স্যাকেল টাইপটাও কিন্তু তোর মানে পিন ওই তোর স্ট্রেন টাইপের মতোই হয় অনেকটা। এখানে দেখ, দিস টাইপ অফ ইনসুলেটর usually used in low voltage distribution network. It can be used both horizontal and vertical plane, vertical position of transmission system. বিভিন্ন হরাইজন্টাল এবং হরাইজন্টালিও ইউজ করা যায়, আর ভার্টিক্যাল প্লেনেও ইউজ করা হয়। দেন হচ্ছে স্টে ইনসুলেটর। স্টে ইনসুলেটরটা হচ্ছে ফর লো ভোল্টেজ লাইট, দিস ইনসুলেটর ইজ ইউজ ইন দ্য স্টে ওয়্যার অফ ট্রান্সমিশন লাইন, এরকম ধরনের দেখতে হয়। ঠিক আছে, অনেকটা এমসি তোর অ্যারেস্টারের মতো দেখতে হয়, অ্যারেস্টার গুলো সেম এরকম টাইপেরই হয়। পোস্ট ইনসুলেটর, এগ টাইপ ইনসুলেটর, এগুলো পাবি বিভিন্ন ধরনের, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। Post insulator are employed for supporting bus and isolating etc. This is mostly a solid core conductor made of resin. Porcelain is also বিভিন্ন টাইপের হয়, বিভিন্ন টাইপ মানে রেজিনেরও তৈরি হয়, পোর্সেলিনের তৈরি হয়, রিসেন্টলি গ্লাসের তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাই, ইনসুলেশনে তৈরি হয়। তাছাড়া কিন্তু কোথায় কোথায় হয় ইলেকট্রিক হিটার, জেনারেটর, সার্কিট ব্রেকার, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের আমরা ইনসুলেটরকে পাই। তাই তো নাকি? অ্যাপ্লিকেশন, তারপর কি কেবল, ট্রান্সমিশন লাইন, অবভিয়াসলি ট্রান্সমিশন লাইনও আমরা পাই জিনিসগুলোকে দেখতে। আর তারপর কি আছে, ইনসুলেটর আর জেনারেলি ইউজড অ্যাজ এ প্রোটেক্টিং কোটিং অন ইলেকট্রিক্যাল কন্ডাক্টর অ্যান্ড কেবল। হুম। এই কেবল, কন্ডাক্টর, এসব ক্ষেত্রেও আমরা এগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে, ব্যাস এগুলো হচ্ছে হ্যাঁ ম্যাম। আমাদের দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখন ঠিক কিছু দেখতে আছে, পাইনি। তাহলে আজকে এই ব্ল্যাঙ্ক পর্যন্তই হয়ে থাক। আছে। হ্যাঁ ম্যাম। ফাইভে দেখতে পেলি না? না। ঠিক আছে, নে এবার অ্যাটেন্ডেন্সটা পরে সেকেন্ড হাফে নিয়ে নেবো, তোরা কর, অ্যাটেন্ডেন্স গুলো গ্রুপে দিয়ে দে। হুম, ওকে। ঠিক আছে, নে। হ্যাঁ, রাখ।